আচ্ছা, নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। খুব বেশি ভূমিকা করব না, চলে যাব আজকে আমাদের মূল টপিকে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এবং শাস্তি। তো শাস্তি নামক একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর একসময় লিখেছিলেন। হুম এবং সেই গল্পে আমরা দেখেছি শাস্তি কেমন করে হয়। তো যদিও সেটা ছিল ব্রিটিশ ভারতবর্ষ, তো আজকে আমরা স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সংবিধান আমরা রচনা করেছি, যদিও সেটা ধার করা সংবিধান, অন্যের বা অন্যান্য যে সংবিধানগুলো রয়েছে সেগুলোকে আমরা লক্ষ্য করে আমরা আমাদের মতো করে একটা তৈরি করেছি। তো এই যে আমাদের টপিক বিচার এবং শাস্তি, এটা হঠাৎ করেই আমাদের চুজ করা আর কি এই টপিকটা। তো অন্য কিছু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তো যাই হোক, আগামী সপ্তাহে আমাদের সিলেক্টেড টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি এটাই থাকবে। তো আজকের আলোচনায় সকলকে স্বাগতম। আপনারা আসুন, আলোচনা শুনুন, আপনারাও মতামত দিন, এইটুকু আশা আপনাদের কাছ থেকে করতে পারি। কেন আমরা রাখলাম আজকের এই টপিকটা, তার পেছনে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কি কারণ বা কি উদ্দেশ্য। আমরা জানি যে বহমান কালে আমাদের সব থেকে বড় যে সংবাদটি শিরোনামের সমস্ত জায়গাকে ঘিরে রেখেছে, সমস্ত দেশকে ঘিরে রেখেছে, শুধু দেশ নয়, দেশ ছাপিয়ে সারা বিশ্ব। তো সেই ঘটনাকে লক্ষ্য রেখে আমরা এই বিচার এবং শাস্তি এই বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে আমি একটু আমাদের এই জুডিশিয়ারি সিস্টেমটা সম্পর্কে একটু দু চার কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। অনেকেই জানেন, অনেকেই জানেন না, বা না জানলেও মোটামুটি করে আমরা মোটামুটি জানি আমাদের দেশের আইন টাইনগুলো সম্পর্কে, মানে ডিটেলস বা বিশদ রূপে না জানলেও। তো সারা পৃথিবীতে অনেকগুলো গণতান্ত্রিক দেশ রয়েছে, তার মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তম একটা গণতান্ত্রিক দেশ। আর এরকম একটা গণতান্ত্রিক দেশে যে আমাদের আইন, সেই আইনের যে মূল, যেটা আমাদের সোল বলতে পারি, হ্যাঁ, আমাদের যে সংবিধান, সেটাকে লক্ষ্য করেই যে আমাদের বিভিন্ন আইনগুলোকে তৈরি করা হয়েছে, সেটাও সব থেকে পৃথিবীর বৃহৎ এবং নমনীয়, হ্যাঁ, বা ফ্লেক্সিবল বলা যেতে পারে, সেই রকম একটা আমাদের সংবিধান। এবার আমরা জানি যে আমাদের এই উদারনৈতিক যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় 4টে স্তম্ভ রয়েছে। মূল হচ্ছে 3টে স্তম্ভ, আর একটি স্তম্ভ হচ্ছে পরবর্তীকালে সংযোজন করা হয়েছে। এই 3টি স্তম্ভ হচ্ছে শাসন বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, একটা হচ্ছে আইন বিভাগ, যেটাকে লেজিসলেচার বলা হয়, আর একটা হচ্ছে বিচার বিভাগ, যেটা জুডিশিয়ারি। এবং এই 3টে ছাড়াও আর একটি বিভাগ রয়েছে, যেটা হচ্ছে বর্তমান দিনে মিডিয়া বা সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের দ্বারাই আমরা কিন্তু বিভিন্ন সংবাদগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি। শুধু দেশ নয়, দেশ ছাপিয়ে সারা বিশ্বের বিভিন্ন রকম খবর হতে পারে। তো যে খবর যারা যেরকম ভাবে পরিবেশন করেন, তথ্য যাচাই করে, এবং সেই তথ্য যেভাবে আমাদের সামনে পরিবেশন করেন, আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি। খুব সুন্দর একটা প্রক্রিয়া। তো আমাদের এই যে 4টি স্তম্ভ, 4টি স্তম্ভের একটি স্তম্ভকে নিয়ে আমরা আলোচনা করব, বিচার বিভাগকে নিয়ে। দেখো, এই শাসন বিভাগ বা যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বলছি আমরা, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে থেকে আমাদের যে জুডিশিয়ারি যে ডিপার্টমেন্ট বা সেকশন, এটাকে আলাদা করা এবং এর ক্ষমতা, এর কি কি এখতিয়ার বা কি কি জায়গাতে এর লিমিটেশন রয়েছে, এর কর্তৃত্ব, এই সমস্ত কিছু নিরিখে আমাদের আইনসভা আর বিচার বিভাগের স্বতন্ত্র অবস্থান ও সক্রিয়তা, এই দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখেই আমাদের বিচার ব্যবস্থাকে কিন্তু পরিকল্পনা করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাটা যাতে অক্ষুণ্ণ থাকে, এখানে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। এই যে আমাদের লেজিসলেশন, যেটা আইন বিভাগ বা আইনসভা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভাগ, এগুলো থেকে সেপারেট করে রাখা হয়েছে স্বাধীনভাবে, যেন কোনো রকম কোনো ইফেক্ট অন্য যে দুটো স্তম্ভ, সেই স্তম্ভ থেকে না আসে। সেই উদ্দেশ্যেই আমাদের এই বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্নভাবে প্রয়াস করা হয়েছে, এবং তার রিফ্লেকশন আমরা দেখতে পাই আমাদের বিচার বিভাগে।
ওকে, এবার এই ভারতীয় যে বিচার বিভাগ, এই বিচার বিভাগের গঠন এবং কার্যকারিতা এগুলো সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে কি কি, আমাদের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, 6টি ফান্ডামেন্টাল রাইট যাকে বলি, সেগুলোর উপর আমাদের বিচার বিভাগের ভূমিকা। আর এটা ছাড়া বিচার বিভাগের যে পুনর্বিবেচনা, সেই পুনর্বিবেচনা সম্পর্কে জানতে হবে। এছাড়া যে বিচারের বিভাগের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা আর যে সমস্ত জায়গা, সেখানকার যারা বিচারপতি তাদের কি করে নিয়োগ করা হয়, কি করে অপসারণ করা হয়, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সুপ্রিম কোর্টের আইডিয়া, হাইকোর্টের এই বিচারপতি তাদের অপসারণের পদ্ধতি, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে কিন্তু সংগ্রহ করেছি বা অনুসরণ করে আমরা রচনা করেছি। এবার আমাদের যে বিচার বিভাগ, এই বিচার বিভাগের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইরকম, যে আমরা জানি যে আমাদের পার্লামেন্টে বা সংসদে আমাদের যে পার্লামেন্ট হাউস রয়েছে, সেখানে দুটো কক্ষ রয়েছে, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোয়ার হাউস, একটা হচ্ছে আপার হাউস। তো বিষয়টা হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থাকে অখণ্ডিত রাখার জন্য বা অখণ্ড বিচার ব্যবস্থা রাখার জন্য বা প্রত্যেকটা জায়গাতে একই রকমের বিচার হওয়ার জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে বা আন্দোলন হচ্ছে। এবার যেমন আমরা দেখেছি শাসন বিভাগের দুটো ভাগ রয়েছে আমাদের দেশে, একটা হচ্ছে কেন্দ্র সরকার বা একটা সেন্ট্রাল একটা গভর্নমেন্ট, আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার। আর তেমনিভাবেই আমাদের আইনসভা রয়েছে দুই রকমের, একটা কেন্দ্রীয় আইনসভা, একটা হচ্ছে রাজ্য আইনসভা। বিচার ব্যবস্থার গঠন কিন্তু কেন্দ্র ও রাজ্য এই দুই প্রেক্ষাপটে কিন্তু দ্বিখণ্ডিত নয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যেমন আলাদা করে রয়েছে যে একটা কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার, তারা তাদের একটা মন্ত্রী পরিষদ তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি, তাদের মতো করে কি রাখবে কি রাখবে না সেটা করতে পারে। তো সেটা রাজ্য এবং কেন্দ্র দুটো আলাদা। আইনসভাও সেরকম কেন্দ্রীয় আইনসভা রয়েছে এবং রাজ্য আইনসভা রয়েছে, কিন্তু যখন আমরা এই বিচার ব্যবস্থায় আসবো, এই বিচার ব্যবস্থার যে গঠন সেটা কিন্তু কেন্দ্র ও রাজ্য এই দুই প্রেক্ষাপটে কিন্তু দ্বিখণ্ডিত নয়। এটা সুপ্রিম কোর্ট, তাছাড়া রাজ্যের সর্বোচ্চ যে কোর্ট অর্থাৎ হাইকোর্ট, তাছাড়া বড় বড় আমাদের যে আমরা বিভিন্ন কি বলে টেরিটোরিয়াল যে মানে যেটা ইউটি যেটাকে বলি, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত যে অঞ্চলগুলো, সেই ইউনিয়ন টেরিটরির কি বলে জুডিশিয়াল কমিশনের আদালত, তাছাড়া সেশন জজ কোর্ট রয়েছে, প্রেসিডেন্সি কোর্ট রয়েছে যেগুলো বড় বড় শহরে থাকে, অর্থাৎ হচ্ছে তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, এইগুলো থেকে শুরু করে ছোট বড় সকল আদালতেই সেই যে অখণ্ডিত বিচার বিভাগ, সেই বিচার বিভাগের এক একটা করে অংশ। ব্যাপারটা খুবই ইজি। সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম। রাজ্য স্তরে সব থেকে রয়েছে রাজ্যের হাইকোর্ট। তাছাড়া যে আমাদের টেরিটরিগুলো রয়েছে, ইউনিয়ন টেরিটরি, সেই টেরিটরিগুলোর যে মূল যে কমিশনার আদালত, জুডিশিয়াল কমিশনার আদালত সেটা। তো তাছাড়া রয়েছে জজ কোর্ট, প্রত্যেকটা জেলার আলাদা সেশন জজ কোর্ট রয়েছে। তো এইভাবে করে আমাদের কিন্তু এই ভাগগুলো রয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবার যেন আমরা সাধারণ মানুষ সঠিকভাবে বিচার পাই বা বিচারের আমাদের পাওয়ার যে রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকারটা যেন আমাদের থাকে, তাই জন্যই কিন্তু এই বিচার ব্যবস্থাকে এই ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। কেন? যে একদম লোকাল স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর অর্থাৎ একদম জাতীয় স্তরে, আমি একটু শব্দটা ভুল প্রয়োগ করলাম, মানে আঞ্চলিক স্তর থেকে একদম জাতীয় স্তর পর্যন্ত এই যে তার মানে লিমিটেশন অনুযায়ী যে তার স্তর বিন্যাস রয়েছে, এটা কেন করা হয়েছে? কেন কি এইটা যেন সবাই বিচার পায় এবং সেটা যেন খুব সিম্পলিফাই করা যায় বা খুব সরলীকরণ করা যায়। সেই সরলীকরণ করার জন্য কিন্তু এই যে কাঠামো, এই কাঠামোর এই একটা বিন্যস্ত করা যেভাবে। আচ্ছা, এবার আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন, তার 124 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট আমাদের দেশের সব থেকে শীর্ষ একটা কোর্ট বা সব থেকে বেশি ক্ষমতা রাখে। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা ছাড়া আরো 25 জন বিচারপতি থাকে। এবার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, সেগুলোকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি যেমন প্রয়োজন মনে করেন, সেই মতো বা তার মতো করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে তিনি আলোচনা করে নেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের সময় রাষ্ট্রপতি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের পরামর্শ মেনে চলতে তিনি বাধ্য হলো। আর তাদের যখন অবসর গ্রহণ করা হবে সেই অবসর গ্রহণের সময় হচ্ছে 65 বছর। আর তার মাঝখানে যদি কেউ অসৎ আচরণ করে বা যদি কোনো এরকম প্রমাণিত হয় কোনো অভিযোগ, তাহলে কিন্তু করতে পারে, তাদেরকে পদত্যাগ করানো যেতে পারে বা তাদের পদচ্যুত করা যেতে পারে। তো তারও কিছু প্রসিডিওর বা প্রসেস রয়েছে, তো সেটা আমাদের আইন মেনেই করতে হবে। ওকে, এবার এই যে কত বিচারপতি হবে, বিচারপতিদের যে সংখ্যা, এই সংখ্যাটা নির্ধারণ করে কিন্তু সংসদ। এবং আমাদের এই যে এদের যে কি বলে বেতনগুলো বা স্যালারিগুলো, এগুলো কিন্তু আমাদের বাজেটের মধ্যে থাকে না, বাজেটের বাইরে থাকে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কিছু যোগ্যতাও প্রয়োজন হয় আমাদের, যদি কেউ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে যায় তাহলে অনেকগুলো যোগ্যতা রয়েছে, বেশ কয়েকটা এলিজিবিলিটি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা যদি ম্যাচ করে বা থাকে তার মধ্যে, তাহলে অবশ্যই সেই লোকটি অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন। আবার অস্থায়ী ভিত্তিতেও কখনো কখনো কি করা হয়, এটা নিয়োগ করা হয়। তো বিষয়টা হলো এবার যে এই যে আমি এই এত কথাগুলো বললাম, বিচার বিভাগের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে বা জাতীয় স্তর থেকে শুরু করে আমাদের আঞ্চলিক স্তর পর্যন্ত ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে, এটার মেইন এই যে ভাগগুলো করা হয়েছে, সেটা আমাদের নাগরিকের যে অধিকার, সেই অধিকারটা সঠিকভাবে পাবার জন্য। তো এবার কাজের বিষয় বা কর্মক্ষেত্রে বা কার্যত কি হচ্ছে তার আলোচনায় আসি। এই যে বিচারের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, এগুলো করা হয়েছে নাগরিকের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এত বড় একটা সংবিধান এবং এত বড় আইন বা এত আইন রয়েছে এবং জটিল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কাউকে শাস্তি দেওয়া এটাও একটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস। একজন যদি চুরি করেন, ধরুন একজন বাড়ি চুরি করলেন কারো বাড়িতে, তার জন্য যে রকমের শাস্তি বা সাজা হবে, আবার অন্য একজন যদি অন্য বাড়িতে মানে পকেট মার করে, তার অন্যরকম আবার শাস্তি হবে। আবার অন্যজন যদি কেউ দেখা গেল যে ব্যাংকে গিয়ে চুরি করলো, তার এক রকমের শাস্তি হবে। মানে এই যে আমাদের বিচার ব্যবস্থাটা টোটাল রয়েছে, এটা কমপ্লিটলি একটা মানে ক্রিটিক্যাল একটা জায়গা এবং ভেরি কমপ্লেক্স একটা সিস্টেম। তো যার কারণে আমাদের এই দেশের যে বিচার পাওয়ার যে যে সময়টা মাঝখানে, এই সময়টা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময়, সহজেই কেউ একজন বিচার কিন্তু পায় না। তো এই জন্য অনেক সময় দেখা যায় জনরোষ তৈরি হয়, হ্যাঁ, বা জনগর্জন তৈরি হয়। এই যখন সেটা একটা মাস লেভেলে চলে যায় বা পাবলিক ডিমান্ড যখন হয়ে যায়, যেমনটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মাস লেভেলে পাবলিকের একটা সমর্থন রয়েছে যে আমরা বিচার চাই। কিন্তু সেটা বিচার করা কিন্তু এক্ষুনি বা ইমিডিয়েটলি সম্ভব হচ্ছে না। কেন? কারণ তার জন্য অনেকগুলো প্রসিডিওর রয়েছে এবং সেই প্রসেসকে ফলো করে তাকে যেতে হবে। অনেক দেশে কি হয় যে তাদের যে আইন বা তাদের বিচার ব্যবস্থা এতটাই কঠোর হয় বা কঠিন হয় যে তাদের কিন্তু শাস্তিটা মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। তো যে কোনো ঘটনার জন্য বা একটু বেশি অপরাধমূলক যদি কোনো ঘটনা করে। তো এবার বিষয়টা হচ্ছে এই যে আমি বললাম একটু আগেই যে কেউ কারোর পকেট থেকে টাকা চুরি করে নিল, তার শাস্তি এক রকমের, আবার একজন পাবলিকের টাকা আত্মসাৎ করলো, আমাদের পাবলিকের ট্যাক্সের টাকা, তার কিন্তু শাস্তি অন্যরকম ভাবে হবে। মানে দুজনেই চোর। একজন পাবলিকের টাকা চুরি করলো, আমরা বিভিন্ন সময় আমরা মিডিয়াতে দেখলাম বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে বা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, তারা ধরা পড়লো, কিন্তু তাদের শাস্তি হলো, আবার শাস্তির পদ্ধতি বা প্রসেস সমস্ত কিছু কিন্তু আলাদা। আবার লোকাল যে একটা বাজারে কেউ পকেট মার করলো বা চুরি করলো, তার যে শাস্তি হলো, তার শাস্তির লেভেলটাও আবার অন্যরকমের। মানে এই যে ব্যবস্থাগুলো একটা জটিল ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা চলছি, এর আরো সরলীকরণ দরকার। এবার সরলীকরণ করতে গেলে প্রশ্ন আসবে যে যদি জটিল করা হয়, আরো কঠোর করা হয়, জটিল না বলে কঠোর যদি করা হয়, তাহলে কিন্তু অনেকেই লঘু দোষে গুরুদণ্ড পেতে পারে। আবার এমনও হতে পারে যে সে গুরুদোষ করেছে কিন্তু লঘুদণ্ড হয়েছে, এরকম হতে পারে।
বর্তমানেও হচ্ছে বা হয়। আর যদি কঠোর করা হয় তাহলে এই অনিয়মটা আরো বেশি হতে পারে, বা অনেক সময় ফাঁসানো হতে পারে মানুষকে। তাহলে এই যে এরকম নানা সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হতে পারি। এইবার আমরা কোনগুলোকে লক্ষ্য করি? কোর্টে কিন্তু মানে লক্ষ লক্ষ ফাইল পড়ে রয়েছে, বা বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতেও যদি আমরা দেখি, হ্যাঁ, যারা আইনের রক্ষক, পুলিশ টুলিশ সমস্ত জায়গায় এফআইআর থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের যে এগুলো রয়েছে, ডায়েরিগুলো রয়েছে, সেগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যায় তারা পড়ে রয়েছে, সেগুলো ফাইলের পর ফাইল জমে, কিন্তু এর কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমার খুব ভালো মনে পড়ে, আমি ছাত্রাবস্থায় যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন একবার আমার রুমমেট আর কি, তার দুবার ফোন চুরি হয়। তার দুবার ফোন চুরি হয়। আমরা যখন থানায় ডায়েরি করতে যাই আমাদের নিজেদের সুরক্ষার জন্য, হ্যাঁ, যে সেই সিমটাকে ব্যবহার করে কেউ দুর্ব্যবহার করতে পারে, সেই কারণে, এবং ফোনটা কার্যত চুরি হয়েছে, সেই কারণে আমরা ডায়েরি করতে যাই বা জিডি করতে যাই। তো সেই সময় যখন আমরা থানাতে গিয়ে বলি যে এটাই করব, মানে আমরা যদি এটা নিয়ে যাই, গিয়ে ওখানে উল্লেখ করি আমরা যে ফোনটি চুরি হয়েছে ঘর থেকে, হুম, জানলাটি খোলা ছিল বা জানলাটি চাপানো ছিল, কিন্তু সে খুলে কোনোভাবে সে ফোনটা চুরি করেছে, এবং পার্সের মধ্যে কিছু টাকা ছিল সেগুলো চুরি করেছে। এবার বিষয়টা হচ্ছে, পুলিশ বলছে যে না, আপনাদের এই এটা নিতে পারবো না, আমরা এই নিতে পারবো না। কেন নেওয়া যাবে না? যখনই জিজ্ঞেস করলাম কেন, বলছে আপনি ওখানে লিখেছেন চুরি হয়েছে, আপনি চুরি হওয়াটা কেটে দিন, কেটে দিয়ে লিখুন হারিয়ে গেছে ফোনটা। এবার বিষয়টা হচ্ছে, আমার ফোন হয়েছে চুরি, আমি লিখবো হারিয়ে গেছে, মানে এই একটা জটিল সমস্যা না? বিবেকের সঙ্গে একটা আত্মদংশন তৈরি হচ্ছে। আমার ফোন চুরি হওয়া সত্ত্বেও আমাকে লিখতে হচ্ছে আমার ফোনটি হারিয়ে গেছে। মানে কি পর্যায়ে আমাদের আইন দুর্বল হয়ে পড়েছে সমস্ত এই ব্যবস্থাগুলোকে, মানে এগুলো খতিয়ে দেখা দরকার। এরকম এবার অনেক তর্ক বিতর্ক হলো, আমি বললাম আচ্ছা স্যার, দেখা গেল আমার বাড়ি চুরি হয়ে গেল, আমার বাড়িতে আসলো চোর ডাকাত করলো, চুরি করে নিয়ে, আমি কি লিখবো তখন ডায়েরিতে? আমি কি লিখবো আমার বাড়ির সমস্ত কিছু হারিয়ে গেছে? আমার ফ্রিজটা হারিয়ে গেছে, আমার সোনার গয়না হারিয়ে গেছে, টাকা পয়সা আমার হারিয়ে গেছে বাড়ি থেকে, আমার বাড়িতে আর আসবাবপত্র যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু হারিয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? বলে না, সেটা আলাদা কেস, তোমার এখন কি হয়েছে, তোমার এখন ফোন চুরি হয়েছে, দেখো ফোন হারিয়ে গেছে। এবার বাধ্য হয়ে, যেহেতু আমাদের সিম কার্ডটির দুর্ব্যবহার হতে পারে, আমরা কিন্তু তাই লিখলাম যে আমার ফোনটি হারিয়ে গেছে। প্রথমবারের অভিজ্ঞতা এটা, দ্বিতীয়বার ভাবলাম ঠিক আছে, স্যার পাল্টেছে, মানে থানার পুলিশ দারোগা তারা আছেন, তারা পাল্টেছেন, সুতরাং তাহলে সিস্টেম চেঞ্জ হতে পারে। দ্বিতীয়বার যখন হয়, একই ব্যাপার, একই বিষয় আমাদের চোখে পড়ে, উনি ওপেনলি বললেন, উনি আবার এত কিছু বললেন না, বললেন এটা কেটে আপনি লিখে দিন, ফোনটি আমার অমুক জায়গায় হারিয়ে গেছে, অমুক লোকেশনে। হ্যাঁ, তো উনি বললেন দেখুন এরকম হাজার হাজার কেস প্রত্যেক দিন আসে, কতগুলো ফোনের আমরা চোর ধরতে যাবো বলুন? আমাদের তো অনেক কাজ রয়েছে আরো, আমরা কোনটা করবো বলুন? কোনটা ইম্পর্টেন্ট? আপনার ফোন চুরি যদি ইম্পর্টেন্ট, এরকম ফোন চুরি হাজার হাজার হচ্ছে প্রত্যেকদিন, তা আমাদের প্রত্যেকটা চোর ধরতে তো চলে যাবে। আমাদের থানায় দেখুন কয়জন এমপ্লয়ি রয়েছে, কয়জন। তার মানে এখানে একটা লুপ হোল পাওয়া গেল, সেটা হচ্ছে যত পরিমাণ আমাদের জনসংখ্যা সেই পরিমাণ আমাদের পুলিশ নেই, অর্থাৎ শাসন ব্যবস্থা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যারা আইনে যারা এই যে রক্ষা করছেন বা পালন করছেন যারা, তাদের সংখ্যা অনেক কম। তাহলে জনগণকে নিয়ন্ত্রণ করা, যদি মাস লেভেলের ভয়ঙ্কর কিছু হয়ে যায়, জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তাদের নেই, মানে কোনো মতেই তারা পারবে না, এই জিনিসটা দেখা গেল। আর পাশাপাশি আমরা দেখলাম যে যখন অপরাধের তো মানে যে ছোট অপরাধ করে সেও অপরাধী, আর যে বড় অপরাধ করে সেও অপরাধী, মানে দুটোই বিশেষণ, একটা ছোট বা একটা কম আর একটা হচ্ছে বেশি, মানে কম আর বেশি বিশেষণে শুধু আমাদের পার্থক্য, দুটোই বিশেষণ। হ্যাঁ, এইবার বিষয়টা হলো যে এই যে অপরাধগুলো করছে, যখন সেই অপরাধটা জনসমক্ষে চলে আসে, যে ঘটনাটা আরজি করে হয়েছে, যে মেয়েটিকে গণধর্ষণ করে তাকে মানে মেরে ফেলা হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে যেটাকে বলে, তো এই যে একটা পাশবিক বা পাশবিক, হ্যাঁ, যে কাজটি করেছে যে বা যারা করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার, অন্ততপক্ষে আইনের বা বিচারের জায়গায় নিয়ে আসা দরকার বা প্রসেসে নিয়ে আসা দরকার।
কিন্তু সেই জায়গা পর্যন্ত এখন অব্দি পৌঁছাতে পারলো না। আজকে এতগুলো দিন হয়ে গেল, একটা মাস লেভেলে সারা বিশ্বব্যাপী এই ঘটনাটির যে মানে তাপ এবং চাপ সব ছড়িয়ে পড়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় ছাপা হচ্ছে হেডলাইন করে এই ঘটনা, মানে কত বিভৎস একটা নোংরা নীচ, হ্যাঁ, পাশবিক একটা ঘটনা ঘটেছে। অথচ এই রকমের ঘটনারও শাস্তি কিন্তু আমাদের দেশের আইন এখনো অব্দি দিতে পারেনি। তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ, সবচেয়ে নমনীয় বিচার ব্যবস্থার যে গর্ব অহংকার আমরা করি, সেটা কোথায় গেল? এটা সবচেয়ে বড় একটা জিজ্ঞাসা আমাদের বিচার ব্যবস্থার। এতগুলো দিন হলো তাদের বিচারের আওতায় আনা গেল না, অপরাধীদের এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেল না। এত বড় একটা মেডিকেল, যেখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো থাকা উচিত, সিসি ক্যামেরা থাকা উচিত, কোথায় সুরক্ষা? নারী সুরক্ষা তো দেখুন, বাইরে নারী অসুরক্ষিত আমি মেনে নিচ্ছি। একটা সংস্থা বা একটা হাসপাতাল, তার ভেতরে যে মানুষের সুরক্ষা দিচ্ছে, মানুষের সেবা করছে যে বা যারা, তারাও সেখানে অসুরক্ষিত। মানে আমাদের সুরক্ষার মান কোথায়? মানে এটা কোন মানদণ্ড দিয়ে মাপবো? মেজারমেন্টের কোনো কি এখানে যন্ত্র বা যন্ত্রাংশ আছে যার মাধ্যমে আমরা এটাকে মেজার করতে পারবো? এর কোনো কিচ্ছু নেই, কোনো ইকুইপমেন্ট নেই, কোনো মানে মানদণ্ড নেই এখানে। একটা মাস লেভেলে সরকারের বিরুদ্ধে বা এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিল প্রত্যেক দিন হচ্ছে, পথ অবরোধ থেকে শুরু করে স্ট্রাইক, নানা রকমের কার্যত। এগুলো হওয়ার পরেও সরকারের একবার ভাবনা আসছে না যে আমার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? কিন্তু এখনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? এর কারণ হয়তো যারা অপরাধী, শুধু এই ঘটনা নয়, প্রত্যেকটি ঘটনার সঙ্গে বলছি, যখন বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে তার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র থাকে, বা রাজনৈতিক কারো বড় বাবার যারা লিডার বলা হয়, পলিটিশিয়ান, তাদের হাত থাকে, যে দাদার যে বাবার হাত থাকে, সেই গডফাদার গুলো কি করে? তাদের বাঁচিয়ে দেয়, বাঁচিয়ে রাখে, তারা পোষে, কোনো কোনো জায়গাতে তারা পোষে, তারা সুপারি কিলার থেকে শুরু করে এই ধরনের কাজ করার জন্য তারা পুষে রাখে মানুষ, রীতিমতো তারা স্যালারিড। আমি আপনি আমরা সরকারের খাতাতে আমরা হচ্ছে এটা কি আনএমপ্লয়েড, অর্থাৎ আমরা কোনো কাজ করি না, হ্যাঁ, চাকরিহীন মানুষ বাংলায়, একদম গোদা বাংলায়। কিন্তু তারা কোনো এইরকম গডফাদারের আন্ডারে তারা স্যালারিড, কিন্তু তারাও আনঅর্গানাইজড, কিন্তু তারাও স্যালারিড, তারা মাইনে পায়, মাসোয়ারা পায়, তাদের জন্য তারা মারপিট করে, অপরাধ করে। তার মানে কি, যারা এই যে অপরাধগুলো করছে, আমার মনে হয় তার চেয়ে যারা করাচ্ছে তারা সবচেয়ে বড় অপরাধী। এই ধরনের জিনিসগুলোকে এইভাবে আমার মনে হয় ইয়ে করা উচিত, ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করা উচিত। আর এই মাস লেভেলে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর ইমিডিয়েট তদন্ত করে তার যারা অপরাধী তাদেরকে আইডেন্টিফাই করে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। এই ধরনের শাস্তি যদি না দেওয়া হয়, এই ঘটনার রিপিট কিন্তু বা রিপিটেশন কিন্তু হতে থাকবে। আজকে পশ্চিমবাংলার রাজধানী যেখানে, আরে রাজধানীতে আমরা রাজধানীকে সুরক্ষিত করতে পারছি না, দেশের রাজ্যের আর বাইরের বা প্রান্তিক অঞ্চলগুলো তো দূরে থাকুক। আমরা তো উত্তরবঙ্গের প্রান্তিক, আমাদের তো মানে মানে কি যে মনে করে সেটা আমরা জানি না, যারা কলকাতা বসে থাকে। আজ অব্দি আমি দেখেছি আমাদের মন্ত্রী পরিষদে, রাজ্যের মন্ত্রী পরিষদে আমাদের উত্তরবঙ্গ থেকে তেমন কোনো মন্ত্রী কাউকে পাঠানো হয়নি, বা তা কাউকে রাখা হয়নি। পাঠানো থেকে বড় কথা, রাখা হয়নি। দল বদলেছে অনেক, কংগ্রেস এসেছে, সিপিআইএম এসেছে, তৃণমূল এসেছে, হ্যাঁ, কোনোদিন হয়তো অন্য পার্টিও আসবে, দল বদল অনেক হয়েছে, কিন্তু কার্যত আমরা দেখিনি আমাদের এই প্রান্তিক অঞ্চল থেকে কোনো একটা শক্তিশালী মন্ত্রী ওখানে মন্ত্রিত্ব পেয়েছে বা নেতা মন্ত্রিত্ব পেয়েছে, হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা রাজ্যের রাজধানীকে সুরক্ষিত করতে পারিনি। রাজ্যের রাজধানী বলতে তাও একটা মেডিকেল কলেজ, যেখানে সব থেকে টপ ক্লাস লোকেরা থাকে, টপ ক্লাস ডাক্তাররা থাকে, এবং যারা ট্রেনি ডক্টর তারা থাকে। তো এই যে এত বড় একটা সংস্থা বা সংগঠন বা একটা জায়গা, সরকারি সংস্থাই বলবো আমি, সেই জায়গাটাকে আমরা যদি অসুরক্ষিত করে রেখে দিই এভাবে, বা সুরক্ষাহীনতায় ভোগে, আর বাকি জায়গাগুলোর কি অবস্থা হবে? লোকে তো জানতেই পারতো না
এই ঘটনার সম্পূর্ণ এটাকে ধামাচাপা দেওয়া হতো। তার মানে এই যে ঘটনা, এখনো একটা জিনিস খুব স্পষ্টত বোঝা যাচ্ছে, এই যে ঘটনা, এই ঘটনার পেছনে অনেক বড় হাত রয়েছে, অনেক বড় একটা ছক রয়েছে, যার জন্য এখনো অবধি এই সমস্ত জিনিসগুলোকে কি করা হচ্ছে না, না আইডেন্টিফাই করা যাচ্ছে না। কারণ তারা অনেক বড় নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যেটা যদি সামনে বা প্রকাশ্যে আসে তাহলে সেই রাজনৈতিক দলের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এই সমস্ত দিক রয়েছে। তাহলে আমাদের আইন তাহলে কোথায় গেল? সাধারণ মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য শুধু আইন। আর যারা এই ধরনের কাণ্ড করছে তারা তারা কারা? আমি একটা জিনিস বুঝতে পারি না, যেখানে শিক্ষিত লোক, মেডিকেল কলেজের যারা ডক্টর বা মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা, তাদের মেধা তালিকায় যদি দেখি, তারা মেধা তালিকায় ডেফিনেটলি সব থেকে ভালো বলে তারা এই লাইনটাকে চুজ করে। অনেকে ইচ্ছেতে করে, কিন্তু ইচ্ছে তো পরের কথা, প্রথমে তো তার ইচ্ছেটা পূরণ করার জন্য মেধা থাকতে হবে। তার মানে উচ্চ মেধা সম্পন্ন মানুষ তারা ওখানে রয়েছে, সেই জায়গাটাতে, সেই লেভেলটাতে। আর এই লেভেলের যারা উচ্চ স্তরে রয়েছে, যারা নিয়ন্ত্রণ করছে পুরো সিস্টেমটাকে, যে সমস্ত অধ্যাপক অধ্যক্ষ নিয়ন্ত্রণ করছে, তাহলে তাদের কতটা নীচ মানসিকতা হলে এই কাণ্ডগুলো সঙ্গে যুক্ত থাকতে পারে। সেটা যে কোনো অপরাধ হতে পারে। তারা এই যে এত মেধা নিয়ে দেশের বলে যে আমি কাজে আমি অংশী নিচ্ছি, ভাগ হচ্ছি, বা আমি মানে আমিও আমার দেশের এই উন্নয়নের একটা অংশ, তারা নিজেকে বলছে। তারা যদি সত্যি দেশকে ভালোবাসে, তাহলে এই যে বিভিন্ন যে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত থাকছে, কিভাবে তাহলে দেশকে ভালোবাসলে কি করে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হতে পারে? এবার দেশ কি? দেশ তো জনগণই তো আসল, ভূখণ্ড তো আছেই। ভূখণ্ডের মধ্যে শুধু ভূখণ্ড থাকলে হবে? ভূখণ্ড থাকলে হবে না তো, শুধু তার জনগণ দরকার। সেই জনগণকে যদি তারা ডুবছে, তাহলে দেশের প্রতি তাদের ভালোবাসা কোথায়? প্রথম। দ্বিতীয়ত, এই যে শিক্ষার ব্যাপারে যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই, যাদের আমরা অনুসরণ করি, যাদেরকে অনুসরণ করি, যাদেরকে আমরা অনুকরণ করি, সেই শিক্ষক, অধ্যাপক, যারা শিক্ষাকর্মী রয়েছে, তারা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে যারা সমাজের নিচু স্তরে যারা কর্মী, নিচু স্তর, এই কথাটি বিশেষণটা প্রয়োগ করা ভুল, কোনো কাজ ছোট হয় না। যে ঝাড়ুও দেয়, সেও যদি সসম্মানে তার কাজটি করে, সেটা অনেক সম্মানের, সেও সেই কাজটাও তার গর্বের। আমি মনে করি যে ওখানকার যে অধ্যাপক বা যে সমস্ত লোকেরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, শিক্ষিত, তাদের চেয়ে সে যে মানে সমাজের এই কর্মী, একদম সমাজের একদম মানে খেটে খাওয়া মানুষ, তার সম্মান অনেক গর্বের আমার মনে হয়। হ্যাঁ, সে যদি সসম্মানে তার জীবন অতিবাহিত করে, তার কি বলে, সব বাড়ির আশেপাশের মহিলা থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ, হ্যাঁ, লিঙ্গ ভেদ নির্বিশেষে যদি সবাইকে সম্মান করতে পারে, সেটা বিশাল বড় একটা প্রাপ্তি আমি বলে মনে করব। এবং এবং তাকে আমি মনে করব সমাজের শ্রেষ্ঠ একটা সে অংশ সমাজের। কিন্তু এই যারা বা যে সমস্ত মানুষ আমাদের এই সমাজের এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে, এই সমস্ত অপরাধমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিচারের তাহলে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়, যে আমাদের বিচার ব্যবস্থা কি তাহলে এতটাই ঠুনকো যে এত বড় অপরাধ বা অপরাধী তাদেরকেও দিতে পারছে না, শাস্তি দিতে পারছে না? তো আরো আসবো নানা রকম প্র্যাকটিক্যাল কথাবার্তা নিয়ে। আপাতত আমি বিটুকে অনুরোধ করছি, তুই আলোচনাটাকে আর একটু তোর মতো করে এগিয়ে নিয়ে যা। আজকের বিষয়টি হচ্ছে বিচার এবং শাস্তি। তো আমরা দেশকালের ভিত্তিতে বলি যে ভারতবর্ষকে কেন্দ্র করে বিচার আর শাস্তি প্রসঙ্গটা আসুক। তো এই রাজনৈতিক দিক, সাংবিধানিক দিক এবং বিচার বিভাগের পাশাপাশি আইন শাসন বিভাগগুলো আলোচনা করি। আমি বলি কি, একটু সরাসরি কেসে ফেলাই ভালো। বিষয়টা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস একটি স্লোগানে পরিণত হয়েছে, তাই না? মানে আমরা কার কাছ থেকে বিচার চাইছি? উই ওয়ান্ট জাস্টিস, আমরা কার কাছ থেকে বিচারটা চাইছি, প্রথম এটা আমরা বোঝার চেষ্টা করি। আর আমরা এটা কবে থেকে চাইতে শিখলাম? যদি আমরা প্রাচীন ভারতবর্ষে চলে যাই, তো দেখেছিলাম যে এই ধরনের অপকর্ম আগেও ঘটেছে, বহুবার ঘটেছে প্রাচীন ভারতবর্ষে। এমনি তো রামায়ণ তৈরি হলো না, নাই মহাভারত হলো। তো সেই ক্ষেত্রে
সীতাকে অপহরণ করেছিল, তো হনুমান গিয়ে পুরো লঙ্কাকে জানিয়ে দিয়েছিল। ওর কাছে বক্তব্য ছিল এটা নয় যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই বিচার, এটা বলিনি, বরং বলল যে আমরা দেব বিচার। এই ভারতবর্ষ ছিল। দ্রৌপদীর সম্মান নষ্ট হয়েছে, দ্রৌপদীকে আমরা বিচার দেব, দক্ষ এবং যোগ্য বিচার সে পাবে। আমরা কার কাছ থেকে চাইবো? চাওয়া তো হয়েছিল, শ্রীকৃষ্ণ তো চেয়েছিল বারবার করে, কিন্তু কই, দুর্যোধনরা তো কখনো মানেনি। ফলে সেখানেও আমরা প্রমাণিত, মানে আমরা দেখতে পাই যে কখনোই ওইভাবে বিচার চেয়ে পাওয়া যায়নি, বিচার নিচে থেকে করতে হয়েছে। এবং কোথাও যেন আমরা সেই রামায়ণ মহাভারতেরই কিন্তু বংশধর বলতে পারি নিজেদেরকে। এবং কবে যে আমরা এই পথ ভুলে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করার পথ ভুলে গিয়ে কবে যে এইভাবে ভিক্ষে চাইতে শুরু করেছি বুঝতে পারলাম না। কিন্তু এটা তো আমরা দেশকালের ভিত্তিতে বলি বা বিশ্ব রাজনীতির ক্ষেত্রেই বলি, এটা বারংবার হয়েছে। যখনই অন্যায় বেড়েছে শাসকের, তখন কিন্তু জনগণ শাসককে শুধরে দিয়েছে পুরো। সেই বাস্তিল দুর্গর পতন থেকে শুরু করা যাক, আর আজকের ওই বাংলাদেশ প্রসঙ্গেই আসা যাক। সব জায়গাতেই জনগণ হচ্ছে সবার শীর্ষে। কিন্তু যতই দিন বেড়েছে, মানে এগিয়েছে সময়, ততই আমাদের সভ্যতা এবং মানব জীবনকে সুরক্ষিত আর নিয়মাবলীর মধ্যে আটকে রাখার দরুন কিন্তু কতগুলো নিয়মাবলী বেরিয়েছে, নীতিবোধ বেরিয়েছে, রীতিনীতি বেরিয়েছে, শৃঙ্খলা বেরিয়েছে। এবং এই জিনিসগুলোকে সামনে রাখার জন্য, সঠিকভাবে পর্যালোচনা করার জন্য কিন্তু শাসন বিভাগ বেরিয়েছে, আইন বিভাগ তৈরি করা হয়েছে। কথা হলো যেটা তুই বলছিস, শাসন বিভাগ এবং আইন বিভাগ, এই দুই বিভাগ চলছে। কিভাবে চলছে? জনগণ এই শাসন বিভাগ থেকে এবং আইন বিভাগ থেকে কিরকম সুরক্ষা পাচ্ছে, তাদের জনজীবনের উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই সবকিছুকে দেখাশোনা করার জন্য তারও জুটে রাখা হয়েছে বিচার বিভাগ। এই বিচার বিভাগটি আমাদের আলোচনার বিষয় অ্যাকচুয়ালি। এই বিচার বিভাগের প্রসঙ্গটা 1970-এর দশক থেকে কিন্তু এসেছে, যেখানে আমরা একটা বিষয় জানতে পারি যে বিচার বিভাগীয় সক্রিয়তা কোথায় অ্যাক্টিভ আছে এবং কতখানি অ্যাক্টিভ আছে, তার সীমাবদ্ধতা কতটুকু বিচার বা বিচার বিভাগের। আমরা দেখতে পাই ভারতবর্ষীয় বিচারালয়ের ক্ষেত্রে যে এমনকি আমাদের যে পোস্টারটা দিয়েছিলি সেখানেও দেখা গেছে যে একটি মূর্তি যার চোখে কাপড় লাগা আছে, তারাজু সামনে আছে। এর অর্থটাই আমাদেরকে বলে দিচ্ছে বিচার হতে হবে ন্যায়সঙ্গত, নিরপেক্ষভাবে। কোথাও যেন এর মধ্যে তুলাযন্ত্রে কম বেশি না হয়। যুক্তি এবং ন্যায়সঙ্গত ভাবেই কিন্তু বিচার এগিয়ে যাবে। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যে বিচার বিভাগের কাছ থেকে আমরা কেউ কখনো ঠকবো না। এবং ভারতবর্ষীয় বিচার বিভাগে কিন্তু এই প্রমাণ বেশ কয়েকবার দেওয়া হয়েছে। একবার বলি, যে কয়েকটা তথ্য আমি জোগাড় করতে পেরেছি। বিহারে বেশ কিছুদিন আগে যখন লালু প্রসাদ যাদব ছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় একটি পশু খাদ্য কেলেঙ্কারির মামলা হয়েছিল। এবং বিচার বিভাগের যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে বিচার বিভাগ থেকে কিন্তু তাকে, সেই মুখ্যমন্ত্রী কিন্তু গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়েছিল। এই থেকে আমরা খানিকটা বুঝতে পারি যে বিচার বিভাগের ক্ষমতা কতটুকু। অন্যায় যেই করুক না কেন, সে নিরপেক্ষভাবে চাইলেই বিচার করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, জনসংখ্যার দিক থেকে যদি বলা যায়, এত বড় একটি রাষ্ট্রকে সামাল দেওয়া সত্যি মুশকিল, এবং এত বড় রাষ্ট্রের সমস্যার সমাধান করাও সত্যি মুশকিল। কিন্তু কথা হলো, সমস্যা হচ্ছে, এর কারণটা কি? এত সমস্যা হচ্ছে কেন? তার মানে আইন বিভাগের দুর্বলতা, শাসন বিভাগের দুর্বলতা। তাহলে এই দুই দুর্বলতাকে দেখাশোনা করার কাজ ছিল বিচার বিভাগের, সে সঠিক কাজ করছে না। অর্থাৎ বিচার বিভাগে কোথাও ত্রুটি তৈরি হয়ে গেছে। এই কারণে একটা হতে পারে। আবার হয় কি, মাঝে মাঝে বিচার বিভাগ অতিরিক্ত সক্রিয়তা দেখায়, অতি সক্রিয়তা যে বিষয়টিকে বলা হয় পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, যে ক্ষেত্রে দেখা যায় যে সে তার অধিকারের বাইরে গিয়ে কাজ করে, তখন কিন্তু আবার আইন বিভাগ এবং শাসন বিভাগের সমস্যা তৈরি হয়। যেমন দেখা যায় যে আইন বিভাগ আর শাসন বিভাগের কর্তব্যে কোনো প্রকার গাফিলতি হচ্ছে কিনা
তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে কিনা, বা তাদের প্রতি, তাদের শাসনের এবং আইনের প্রতি জনগণ কি খুব অসন্তুষ্ট, এই বিষয়ে বিচার বিভাগ থেকে কিন্তু 32 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে শীর্ষ আদালতকে সংবিধান রক্ষাকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে। যদি আইন বিভাগ এবং শাসন বিভাগ যদি স্বৈরাচারী হয়ে ওঠে, তো তারপরেও বিচার বিভাগ কেন এত দুর্বল হয়েছে? এর কারণ কি এই যে আমাদের বিচার বিভাগে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, অনেকটা ঘুরপথে গিয়ে আমরা অন্যায়ের শাস্তি পেতে পারি, এইরকম একটা সমস্যার কারণ হয়েছে, যে কারণে গোটা বিশ্বে বলা হয় যে সবচেয়ে বড় সংবিধান আমাদেরই দেশে, ভারতে। তো যেটা তুই বললি যে বিভিন্ন ধরনের চুরির প্রসেস আছে, তো সেইভাবে করে তাদেরকে গিয়ে শাস্তি দেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু কথা হলো যে আজকের বিচার বিভাগ কিন্তু ভীষণ হাস্যকর একটা অবস্থায় পৌঁছে গেছে। কেন? এবং এই বিচার বিভাগের উপরে আমাদের জনগণেরও কি খুব একটা বিশ্বাস আছে আজকের দিনে? কারণ আমরা দিনের পর দিন এই যে মিছিলগুলো হচ্ছে বা এই যে পদযাত্রাগুলো হচ্ছে, এর ফলেও কি আমরা কোনো প্রকার সলিউশন পেয়েছি? কিছুই পাইনি। এর মানেটা কি হলো যে বিচার বিভাগের উপর থেকেও আমাদের ধীরে ধীরে মানে বিশ্বাস উঠে যাচ্ছে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো যখন শাসন বিভাগ আর আইন বিভাগ, যেটা তুই বললি যে আইনের পথে গেলি অথচ সেই চুরির যে প্রসঙ্গটা, এটা তো সত্যি যে কর্মীর সংখ্যা কম আছে, তো তারা কাজ করতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো যে তারা কাজটা কি করছে? আমার তো ভীষণ বড় ইচ্ছা হয় বলতে, যে আমি তো আমাদের রাজ্যের, যেহেতু এই একটা সমস্যা হচ্ছে, আমি রাজ্য প্রসঙ্গেই বলছি, যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন করছে তো করছে নাকি? আমি আমাদের গ্রামে এই কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে, একটি স্বর্ণকারের দোকানে আহ ডাকাতির প্রসঙ্গ বলি, সে রক্তাক্ত করে দিয়ে ডাকাতগুলো সব পালিয়ে গেল। পুলিশ অত্যন্ত প্রখরতার সাথে কিন্তু ধরেও ফেললো, কিন্তু আশ্চর্য, তাদের শাস্তি কি হলো তা আমরা কিছু জানতেই পারলাম না। হয়তো হয়তো তারা মাথা উঁচু করে আজও সমাজে ঘুরে বেড়াচ্ছে। তো তারা কারা আর আমরা কারা? আমরা সহ্য করছি কারণ আমাদের মধ্যে কোথাও যেন একটা সংযম লালন পালন করতে করতে আমাদের আকারের চেয়ে আমাদের সংযমকে বড় করে দিয়েছি। আমাদের ভয় ভীতিটা অত্যন্ত বেশি হয়ে গেছে। ওই যে নবারুণ ভট্টাচার্য বলেছিলেন ওই কবিতাটির কথা আজও যেন বলতে হয়, যে আজই তো কবিতা লেখার সময়, শাসকের ওই বন্দুকের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে কথা বলা আজই তো সময়। তো এই বন্দুক আমাদেরকে ভয় দেখাচ্ছে না তো? আমরা হারিয়ে ফেলিনি তো নিজেদের মেরুদণ্ডকে? বড্ড ইচ্ছা হচ্ছে বলতে যে এই মোমবাতি মিছিল আসলো কবে থেকে? যেখানে প্রতিবাদ করার কথা, যেখানে একেবারে হাত মুঠি করার কথা, সেখানে হাত খুলে আমরা আলোকিত করতে চাইছি সেই আত্মাকে, যে আত্মাটি আদৌ কোন পর্যায়ে আছে, কত কষ্টে আছে। সে তো সম্মান চাই, সে তো বিচার চাই। আমরা তাকে কি দিতে পারলাম এখনো পর্যন্ত? কেন দিতে পারিনি? শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা কি ভীষণ ভাবে ভ্রষ্টাচারে পরিণত হয়েছে এবং ভীষণ স্বার্থ রক্ষায় একেবারে হাবুডুবু খাচ্ছে, তাতে তো আমাদের কারো কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এই দুই বিভাগ যদি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে বিচার বিভাগ কি করছে এখন পর্যন্ত? 2004 সালের একটি ঘটনা, আহ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতাভ লালা বলেছিলেন, একটি নতুন আইন ঘোষণা করেছিলেন, বিধান দিয়েছিলেন যে সরকারি কর্মদিবসের দিন কোন প্রকার মিটিং মিছিল করা যাবে না। এই থেকে আমরা বুঝতে পারলাম যে বিচার বিভাগ যদি চাই তো যে কোনো সময় যে কোনো ধরনের শক্তিশালী একটি বিধান দিতে পারে, কিন্তু তারা কঠোর হচ্ছেন না কেন, আমার এটা প্রশ্ন। তাহলে আমরা কাদের কাছে ন্যায়ের জন্য হাত পাতবো? কাদের জন্য, কাদের সামনে? এইবার আমরা আসি যে আমাদের বিচার বিভাগে কয়েকটি নিয়মাবলীতে, যেমন এখানে বিচারপতিরা বা বিচার বিভাগ কি রকম ভাবে নিয়মাবলী তৈরি করতে পারে, কত শক্তিশালী আছে আমাদের বিচার বিভাগ, সেই বিষয়ে আমাদের একটু জেনে নিই, বা ইতিবাচক দিকগুলো। বেআইনি ভাবে যদি কারাগারে আটক রাখা যায় কোনো ব্যক্তিকে, বেআইনি ভাবে নিরপরাধ কোনো মানুষকে যদি কারাগারে আটকে রাখা যায়, তাহলে কিন্তু সেই আইন বিভাগ বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া আছে। অথচ আজও আমরা ভয় পাই পুলিশকে দেখে। ভয় কেন? যারা আমাদের সুরক্ষায় আছে
তাদেরকে দেখে আমরা ভয় কেন পাচ্ছি? কেন তাদেরকে আমরা বিশ্বাস করতে পারছি না? কেন কোথাও কোনো পুলিশ অফিসার মার খেলে জনগণের কাছে আমরা সোশ্যাল নেটওয়ার্কে তাকে বাহবা দিই, সাবাস, এই তো চাই, এই কাজটা দিকে দিকে ছড়িয়ে যায়? কেন পুলিশ প্রশাসনের উপর থেকে আজকে আমাদের বিশ্বাস উঠে গিয়ে এত ঘৃণা জমে গেছে? এটা কি একদিনে হয়েছে? না, এই ক্ষোভ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজ কেন কোনো মন্ত্রী কোন প্রকার অন্যায়ের সাথে যুক্ত হতে হয়েছে বা কোন প্রকার ধরা পড়েছে, কোন রকম অপকর্মের সাথে যুক্ত হয়েছে জানা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে জনগণ এক বাক্যে বলি যে কি এর সাথে এটাই হওয়া উচিত ছিল, এর চরম শাস্তি ইত্যাদি ইত্যাদি, অথচ আমরাই হয়তো তাকে নির্বাচন করেছি। এত ক্ষোভ কেন রাজনীতিতে আমাদের? কারণ এই রাজনীতির ভেতরে ঢুকে আমরা দেখতেই চাইছি না যে এর মধ্যে গিয়ে আসলে ক্ষতটা কোথায় তৈরি হয়েছে। এটা ক্ষত আজকে তৈরি হয়নি, বহু বছর আগে তৈরি হয়ে গেছে, এবং দীর্ঘদিন ধরে এই ভুল ভ্রষ্টাচারে পরিণত হতে হতে এর ঘুষ বিষয়টি এত ভয়ঙ্কর ভাবে এখানে এসে আটকে গেছে, বা অর্থ লোলুপতা, যে সেই জায়গা থেকে পরিষ্কার করা খুব একটা সহজ কাজ নেই আজকের ভারতবর্ষে, সেটা রাজ্যের স্তরে হোক বা রাষ্ট্রের ক্ষেত্রেই হোক। পুলিশের হেফাজতে যদি কোনো বন্দির মৃত্যু হয় অথবা জেলে কোনো বন্দীদের উপর যদি অমানবিক অত্যাচার করে, তাহলে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আছে, তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে সেই আইন বিভাগকে এবং পুলিশ প্রশাসনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আছে। সেই নির্দেশটিও আমরা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট ভাবেই উপেক্ষা করে। তাহলে উপেক্ষা করার পরেও তারাই বা কি করে বিচার বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হচ্ছে, কিভাবে বেঁচে যাচ্ছে? এমনকি বিচার বিভাগ থেকে বিপজ্জনক কোনো কারখানায় শিশুদের নিয়োগ করা যাবে না, একদম পুরোপুরি ভাবে। সেখানে কোনো প্রকার নিয়োগ করা যাবে না শিশুদেরকে কোনো বিপজ্জনক কারখানায়। সেই কিন্তু নির্দেশটিও দেওয়া আছে, তারপরেও কিন্তু আজও শিশু শ্রম হচ্ছে। তাহলে বিচার বিভাগ আছে কোথায়? সত্যি কি সে অন্ধই হয়ে গেছে? মানে সে কি হৃদয়ের দিক থেকে অন্ধ হয়ে গেছে? বিশাখার মামলায় সুপ্রিম কোর্ট কর্মস্থলে মেয়েদের উপরে কোন প্রকার যৌন নির্যাতন, সম্পূর্ণ প্রকার যৌন নির্যাতন কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেটাও তো হয়নি। আর জিকর হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা যা যা দেখেছি তাতে কেবলমাত্র নারীর অপমান করা হয়নি, নারীকে খুন করা হয়নি, মনুষ্যত্ব বোধকে খুন করা হয়েছে। ভারতবর্ষে এত পশু বাড়লো কিভাবে? এটা কি সবদিনই ছিল? শুধু তাদের রূপটা বদলেছে? শুধুমাত্র বাহিরে শিক্ষিত শিক্ষক, চিকিৎসক, আইনজীবী কোথায় তাহলে সত্যি তো নারীরা কোথায় সুরক্ষিত? এই প্রশ্নটা আমাদের কাছে আসে, ভীষণ ভাবে আসে। এর জন্য নারীকে সংযত হতে হবে নাকি পুরুষকে সাবধানতা অবলম্বন করতে হবে, শিক্ষিত হতে হবে? এই প্রসঙ্গতে তো আমরা যেতেই পারবো না, কারণ সমাজ এত পিছনে পৌঁছে গেছে আমাদের। কিন্তু একটা জায়গায় তো যেতে পারি, আইন, প্রশাসন ব্যবস্থা, শাসন বিভাগ, বিচার বিভাগ, এরা যদি সংযত হয়, শক্তি প্রয়োগ করে, তাহলে আমি শিওর যে একজন মেয়ের প্রাণ চুরি করে নেওয়া তো দূরের কথা, আমাদের শহরগুলো থেকে সত্যি সত্যি কথা বলতে সামান্য মন্দিরের সামনে থেকে একটা চটিও কেউ চুরি করতে পারবে না, পুলিশ প্রশাসন যদি সত্যিকারে নিজের ক্ষমতায় আর নিজের দায়িত্ব পালন করা শুরু করে তো। কিন্তু এই সবকিছুর পেছনেও একটা নেতিবাচক দিক আছে এই বিচার বিভাগের। অনেক সময় বিচার বিভাগ স্বয়ং নিজে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে, ওকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার হচ্ছে বিচার বিভাগ। কখনো কখনো এই বিচার বিভাগ স্বয়ং নিজেই স্বৈরাচারী হয়ে উঠছে, আইন বিভাগ আর শাসন বিভাগকে সেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেটাও একটা খারাপ দিক। তবে বিচার বিভাগ যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু একটি রাজ্য তো দূরেই থাক, একটি রাষ্ট্র কিন্তু ব্যর্থ হয়ে যায়, পরাজিত হয়ে যায়। কারণ বিচার বিভাগের উপর থেকে যদি জনগণের আস্থা উঠে যায়, তাহলে সেই বিচার বিভাগ সম্পূর্ণভাবে একটি হাস্যকর মানে শাসন ব্যবস্থাতেই পরিণত হয়ে যায়। ফলে এই ভ্রষ্টাচার এবং অপমানজনক রাষ্ট্রীয় সাংবিধানিক বিষয়গুলোকে উপেক্ষা করার মতো যাদের দুঃসাহস হয়েছে, সেই মানুষগুলো কড়া শাস্তি পাবে খুব শীঘ্রই, এমন আমরা শুধুমাত্র কামনা করতে পারি। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? আমরা অপেক্ষা করতে পারি যে সত্যি সত্যি আমাদের বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ একত্রিত হয়ে এরা সঠিক অর্থে
ন্যায়সঙ্গত বিচার করতে পারবে এবং অন্যায়কারীদেরকে সত্যি সত্যি শাস্তি দিতে পারবে। তার জন্য অপেক্ষা ছাড়া আমাদের কি বা করার আছে? এই মুহূর্তে আমরা সংবিধানকে তো আর পরিবর্তন করতে পারবো না, যে সংবিধানকে আহ প্রবেশ করে আমরা সরাসরি বলে দেবো যে এই অপরাধের জন্য সরাসরি মৃত্যুদণ্ড দাও। কারণ আমরা এই মুহূর্তে কিন্তু এইটুকু জেনে গেছি এতদিনে যে আহ মৃত্যু এবং সংশোধনাগার দুটো সমার্থক নয়। আজকাল অপরাধীকে কিন্তু সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সত্যি কি তারা সংশোধিত হচ্ছে? সবাই কি কালিদাস হয়ে উঠছে? না, এখন কিন্তু সেই নরপিশাচেরা মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই তারা থাবা বসাতে ছাড়ছে না, আজ এখানে তো নয়তো অন্য কোথাও, কিন্তু তারা এই কাজ করেই চলবে। তো সুষ্ঠু আহ বিচার হোক, এইটুকুই আমি চাইবো। ভারতবর্ষ সম্মানের ছিল, সম্মানেরই থাকুক। জনগণের উপর, জনগণের মন থেকে যেন এই বিচার বিভাগের উপর থেকে বা রাষ্ট্রীয় সংবিধানের উপর থেকে কোনো প্রকার আস্থা না উঠে যায়, তার জন্য সরকারকে একটু সতর্ক হতে হওয়ার আবেদন জানাচ্ছি। এইটুকুই আমার বলা। ধন্যবাদ বিটু। তো আর যে বিষয়টা আমার বলবার ছিল সেটা হচ্ছে এই যে আমাদের বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় আর একটা দিক খুব ভালোভাবে লক্ষ্য করা গেছে, যে সেটা হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া। আমাদের প্রত্যেক বছর, বছরের পর বছর আমরা যদি লক্ষ্য করি, দেখব দোষী সাব্যস্ত হওয়ার যে হার বা পরিমাণ, সেটা ক্রমশ হ্রাস পেয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা গেছে, এক তো ধর্ষণের যে অভিযোগগুলো হয় সেগুলো খুব কম হয়, প্রায় হয় না বললেই চলে। অভিযোগ আসে না। আমাদের অনেক ট্যাবু রয়েছে আমাদের দেশে, অনেক রকমের শারীরিক ট্যাবুগুলো রয়েছে, যে ট্যাবুর কারণেই অনেক সময় মেয়েদের অনেক রকমের সমস্যায় পড়তে হয়, এমনকি তার বিয়ে হতে গেলে নানা রকম সমস্যা তৈরি হয় বা ক্রিয়েট হয়, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলোকে মানে কোর্ট পর্যন্ত যায় না। এটা হলো। আর দ্বিতীয়ত হচ্ছে দোষী সাব্যস্ত হয় না। আর ৩ নম্বর হচ্ছে যেটা একটু আগে মানে বললি, যে বিচার ব্যবস্থার সঙ্গে আইন, আইন আর শাসনের যারা এই পালনকর্তা, যে পুলিশি ব্যবস্থা বা এরাও অনেক সময় দেখা যায় কার্যত পুতুল হয়ে কোনো একটা রাজনৈতিক দলের তারা কাজ করছে, এবং তারা কি হচ্ছে না, তারা নানা রকম এই ধরনের প্রশাসনিক বা এই কাজ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হচ্ছে, যার ফলে স্বাধীনভাবে তারাও কিন্তু কাজ করতে পারছে না। এই যে কাজ করতে না পাওয়া বা না পারার যে ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যিই খুব হতাশাজনক, যেগুলো আমাদের হতাশ করে। আমরা চাই বিচার হোক, দোষীরা বিচার পাক। দোষী বললাম, যাদের উপরে এই ধরনের অত্যাচারগুলো হয় বা যারা নিগৃহীত হয়, তারা যেন বিচার পায়, দোষীরা যেন শাস্তি পায়। তো আমাদের সেই আস্থাটুকু আমাদের এই বিচার ব্যবস্থার কিন্তু সুরক্ষিত করা খুবই প্রয়োজন। কারণ বিচার ব্যবস্থা সম্পূর্ণ একটা স্বাধীন একটা বডি আমাদের দেশের। আর সেই ক্ষেত্রে যদি মানুষ এইটুকু যদি না করতে পারি আমরা মানুষ হিসেবে, বা এইটুকু জিনিস যদি আমরা কল্পনা না করতে পারি বা আমরা না পাই বিচার ব্যবস্থার কাছ থেকে বা দেশের কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের বিচার ব্যবস্থার প্রতি দিন দিন মানুষের আস্থা কমতে থাকবে, এবং কমতে কমতে একটা সময় গিয়ে আবার হয়তো বাস্তিল দুর্গের মতন কোনো একটা ঘটনা আমরা দেখতে পাবো, কিংবা শ্রীলঙ্কা বাংলাদেশে যেমনটি ঘটনা ঘটলো, সেই ধরনের কোনো ঘটনা কিন্তু আমাদের এখানেও বা আমাদের দেশেও বা যে কোনো দেশেই এটা ঘটা সম্ভব। তো এই যে আমরা একটু আগে বিটু যে প্রসঙ্গগুলো খুব মানে ভয়ঙ্কর প্রসঙ্গ তুলে ধরেছে, যে আমরা বিচার চাইছি, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু কার কাছে চাইছি? এবার যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্রের কিছু নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুন আছে বলেই আগেকার দিনে কি হতো, রাজার কাছে বিচার যেত, রাজা বিচার করতেন। কিন্তু এখন সেই রাজা বা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা নেই। এই যে বিচারপতি যারা, তারাও কিন্তু স্বাধীন, এবং এই রাজনৈতিক মানে খাতা কলমে আমাদের যে সিস্টেমে দেখা যায়, যে তাহলে আমরা দেখতে পাবো যে এটা সম্পূর্ণরূপে কিন্তু রাজনৈতিক আড়াল থেকে হয়। মানে রাজনীতির আড়াল বলতে রাজনীতির সাথে সম্পূর্ণ পৃথক একটা জায়গা, যেখানে সবাই মিলে সেখানে নির্ধারণ করে সংসদে যে বিচারপতির সংখ্যা কত হবে,
বা প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি যারা হয় তাদের নিয়োগের যে ব্যবস্থাগুলো সেগুলো অরাজনৈতিক একটা ব্যাপার, কিন্তু তাতেও রাজনীতির বিষ প্রবেশ করছে। তো এইভাবে করে আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রত্যেকটা জায়গা কলুষিত হচ্ছে। আমাদের এই সমস্ত ব্যাপারগুলোকে কলুষমুক্ত করতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে এগুলোকে পরিমার্জন করতে হবে এবং সংশোধন করতে হবে এই আইনগুলো এবং পুরো ব্যবস্থাগুলোকে। হ্যাঁ, এবং তার জন্য যা যা করা দরকার, যা করণীয় দরকার সেগুলো করতে হবে। তা যদি না হয় তাহলে বছরের পর বছর, দিনের পর দিন কেটে যাবে, এরকম নির্ভয়া কাণ্ড একের পর এক হতে থাকবে। শুধু নির্ভয়া কেন, আরো অপরাধমূলক কাজকর্ম বিভিন্ন, সেগুলো দিনকে দিন বেড়ে চলেছে, এগুলো কমছে না। অথচ যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে খুব স্পষ্টতই আমাদের চোখে আসবে যে দিন দিন আমাদের সাক্ষরতার হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না, স্বশিক্ষিত হচ্ছি না। হ্যাঁ, আমরা শিক্ষিতই হচ্ছি শুধু, কারণ এই কাণ্ডগুলো বা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে বা যারা করছে তারা তো মঙ্গল গ্রহ থেকে হঠাৎ করে লাফিয়ে পড়েনি, তারা তো বৃহস্পতি থেকে পড়েনি, বুধ গ্রহ থেকে এসে পড়েনি, তারা আমাদের আশেপাশে চারপাশেরই মানুষ। তার মানে তারা কোথাও একটা দম্ভে, কোথাও কোন একটা অহংকারে তারা কিন্তু এই কাজগুলো করছে। অপরাধ অপরাধ দু রকমের মানুষ করে, এক হচ্ছে দায়ী বলে, আর একটা মানুষের ক্ষমতার দম্ভ দেখিয়ে। হ্যাঁ, তো এই দুটো কারণে করে। তো এবার যে ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের অপরাধমূলক কাজগুলো করছে সে সবচেয়ে বড় দোষী। আর যে দায়ে পড়ে করছে চুরির মতন কিছু অপরাধমূলক কাজকর্ম, তাদেরও সমাজের মানুষের দরকার, তাদেরকে পরিবর্তন করা, তার জন্য নানা রকম যে ব্যবস্থাগুলো রয়েছে। শুধু শাস্তি শেষ কথা নয়, আমার মনে হয় শাস্তি দিলে মানুষ শাস্তি পাবে, একজন শাস্তি পাবে, কিন্তু সকল মানুষকে, সকল অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া আমাদের মতো এত বৃহৎ একটা গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। তাহলে কি করতে পারি আমরা মানুষ হিসেবে? মানুষ হিসেবে আমরা অন্য মানুষকে, আমাদের চারপাশের সমাজকে আমরা বিশুদ্ধ করতে পারি। আমাদের ইতিবাচক যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলী সঞ্চার করে আমাদের সমাজকে পরিশোধিত, বিশুদ্ধ এই সমস্ত জিনিস করতে পারি। অর্থাৎ এই যে আজকের দিনে যে গণধর্ষণ বা ধর্ষণের কাণ্ডগুলো হচ্ছে, এর পেছনে মানেটা কি? এর পেছনে ওর একটা কোথাও যেন একটা যৌনতা সম্পর্কে অসচেতনতা রয়েছে, অশিক্ষা রয়ে গেছে। তো কাজেই সেক্স এডুকেশন আমাদের যেন মানে স্কুল থেকেই আর কি, মানে যারা নিচু ক্লাস সেই সময় থেকেই তাদের এই সমস্ত বিষয় সম্পর্কে যেন মানে ইয়ে করা হয় আরো ভালোভাবে। এটা আছে সিলেবাসে, সিলেবাসের ভেতরেই এটা রয়েছে, কিন্তু তাকে ভালো করে পড়ানো হয় না। এই ব্যাপারগুলোকে অনেক সময় দেখা যায় শিক্ষক হয়তো অনেক বয়স্ক শিক্ষিত, তো কি হয় জেনারেশন গ্যাপ তৈরি হয় একটা, সে কিছুটা লজ্জা বোধ করেন তারা। তো কাজেই সেই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় যে তারা ভালো মতন সেই ব্যাপারগুলোকে বলতে পারেন না। হ্যাঁ, বা শিক্ষার্থীরা অনেক সময় ভুল পথে মিসগাইড হয়ে যায়। এই যে অ্যাডোলেসেন্ট এজ, আমরা যদি আমাদের সাইকোলজিগুলো, পেডাগজিগুলোকে লক্ষ্য করি, ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্টেজেস গুলো রয়েছে, সেইখানে আমরা দেখবো একজন যখন শিশু ধীরে ধীরে বড় হয়, তার মধ্যে এই জানার যে আগ্রহ, বিপরীত লিঙ্গ সম্পর্কে জানার যেমন আগ্রহ, তেমনি তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষাও সেই সময় থেকে আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এগুলোর মানে কি করে অপসারণ করা যায়, কি করে নিয়ন্ত্রণ করা যায়, এগুলোর নানা রকম উপায় রয়েছে। তার প্রধান হচ্ছে খেলাধুলো। আজকের দিনের ছেলে মেয়েরা খেলাধুলো থেকে দূরে চলে যাচ্ছে। খেলাধুলো কিন্তু মানুষের জীবনের ডিসিপ্লিন বা সংযমী করতে অনেক সাহায্য করে। এর মাধ্যমে আমাদের অনেক যে ফিজিক্যাল যে এই ক্রোধগুলো রয়েছে বা ক্ষোভগুলো রয়েছে বা এই যে ডিজায়ার গুলো রয়েছে, এই ডিজায়ার গুলো কিন্তু অনেক সময় রিলিজ হয়ে যায় বা বেরিয়ে যায়। খেলাধুলো বা আমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে এগুলো প্রচুর পরিমাণে আমার মনে হয় বাড়ানো উচিত। হ্যাঁ, প্রত্যেকটা বিদ্যালয়ে এই খেলাধুলোকে আজকে দেখছি অনেক জায়গাতে নেগলেক্ট করা হচ্ছে। কিন্তু এরকম খেলো ইন্ডিয়া মতন প্রকল্প শুধু আনলে হবে না, তার প্রপার ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং সেক্স এডুকেশন সম্পর্কে শিশুদেরকে ছোটবেলা থেকেই অবহিত করতে হবে যেন তারা ভুল পথে পরিচালিত না হয়। এইটা চলে গেল আমাদের সমাজের একটা দিক। আর আরেকটা দিকে আর যারা অপরাধমূলক কাজকর্ম, তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে, তাদের বোঝাতে হবে বিশ্ববোধ। হ্যাঁ, সেই সঙ্গে এবং সমাজের সে যে একজন অংশ, সমাজের একজন, সেও 10 জনের মধ্যে একজন,
এই বিষয়গুলোকে তাকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করতে হবে, এবং সেও একজন ভ্যালুয়েবল মানুষ এবং সেও সমাজে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে। সে যেন ভুল পথে না যায়, তার জন্য যদি প্রয়োজন হয় বড়রা ছোটদেরকে শাসন এবং অনুশাসন এই সমস্ত দুটো জিনিসই করতে পারে। এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমরা একটা সুষ্ঠু সমাজ নয়, শুধু সুষ্ঠু একটা ভবিষ্যৎকে আমরা ভবিষ্যতের হাতে বা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পারি। তো এই সময়ে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের মধ্যে মেজর যে যে সমস্যাগুলো আমি আমার চোখে লক্ষ্য করেছি বা দেখেছি, সেগুলো হচ্ছে, প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আজকালকার যুব সমাজ প্রচুর বিভিন্ন রকমের মানে মাদক দ্রব্য বা নেশায় আসক্ত হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে তারা নানা রকমের জুয়া টুয়ার সঙ্গে যুক্ত হয়ে আমাদের কিন্তু তাদের মানসিক বিভ্রম ঘটছে। তো এই বিভ্রান্তিগুলো তখনই আসবে যখন প্রকৃতপক্ষে সুশিক্ষিত হবে। আবার বলছি, সেই সুশিক্ষার দিন আমরা গুনছি, সেই সুশিক্ষার আলো চারিদিকে আমরা আজকে থেকেই ছড়িয়ে দিই। গৌতম বুদ্ধ যেমন বলেছিলেন, অপদীপ ভাব, অর্থাৎ নিজের দিয়া নিজেকেই জ্বালাতে হবে। আমাদের নিজেকে বিভিন্ন রকম সঠিক জ্ঞান যেভাবে পাওয়া যায় সেটা অন্যের কাছ থেকে শুনে হতে পারে, বই পড়ে হতে পারে, বা আর কোনোভাবে হতে পারে। সেটা শুধু বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার মাধ্যমেই নয়, আমাদের পরিবার থেকেও, পরিবারের প্রত্যেকটা সদস্যরও সেই দায়িত্ব। আজকের দিনে যে অপরাধী তৈরি হচ্ছে, সেই অপরাধী আমাদের পরিবার থেকেই তৈরি হচ্ছে, সেটা যেন ভবিষ্যতে না হয়। তাই জন্য পারিবারিক শিক্ষা, পরিবারের সমস্ত লোক, সেই যে আমাদের এই যে একটা বিশাল একটা যজ্ঞ, এই অনুষ্ঠানে প্রত্যেকেরই আমাদের অংশ নেওয়া উচিত, অংশী হওয়া উচিত। এই সমস্ত শুভ কামনা, শুভ চিন্তার, সমস্ত কিছু জাগ্রত হওয়ার শুভকামনা জানিয়ে আজকের আলোচনা আমি সমাপ্ত করছি। তো আশা করব আপনাদের এই আলোচনাটি কাজে লাগবে, এবং আর যারা এই ধরনের সমাজ সেবামূলক কাজ কিংবা সমাজকে আমাদের মতন আপনারাও যারা এরকম সংস্কার করতে চান বা সমাজকে সুষ্ঠু রাখতে চান, তারাও অনেক কিছুটা হলেও মোটিভেশন পাবেন আমাদের থেকে। তো এই সমস্ত আশা রেখে এবং ভরসা রেখে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুষ্ঠু সমাজকে তুলে ধরার লক্ষ্যে আমাদেরকে সবাইকে এগিয়ে যেতে হবে। এই সমস্ত বলেই আজকের আলোচনা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।